রাহাত মাথা নিচু করে রেখেছে। রোদের রাহাতের দিকে চেয়ে সন্দেহ হলো। ওর চোখ মুখ কিছু বলতে চাইছে, কিন্তু আড়ালো করছে। রোদ আজ জেনেই ছাড়বে সবকিছু। রাহাত, আমি কিছু জিজ্ঞাসা করেছি, আর আমি জানি এর উত্তর তোর কাছে আছে। রাহাত চুপ করে আছে। রোদকে এসব বলা ঠিক হবে কিনা সেটাই ভাবছে। রাহাত, কথা বল, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। রাহাত জানে যে রোদ আজ জেনেই ছাড়বে, না জানা পর্যন্ত ওকে ছাড়বে না। তাই ভাইয়ের রাগ সম্পর্কে ওর ভালো ধারণা আছে। রাহাত ইতস্তত করে বলল, ভাই আমি চাই না মা কেন এসব করছে, তবে অনুমান করতে পেরেছি। জানি না অনুমানটা কতটা সঠিক, তবে আমার অনুমান শুনে তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। আমি তানহার প্রতি অনেক কেয়ারফুল, ওকে সাপোর্ট করি। তাই মায়ের ধারণা তানাকে আমি বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবি। তাই ওকে আমার জীবন থেকে সরানোর জন্য এই ব্যবস্থা করছে। কিন্তু ভাই বিশ্বাস করো, ওকে আমি বোনের চোখে দেখি। আর তাছাড়া তাছাড়া কি? আমি জানি তুমি তানহাকে ভালোবাসো, তাই আমি ওকে শুধু বন্ধু আর বোন হিসেবে নয়, বড় ভাইয়ের আমানত হিসেবেও আগলে রেখেছি। রোদ রাহাতের কথা শুনে চমকে যায়। রাহাত কি করে জানলো? আমি তো রাহাতকে এসব কিছু বলিনি। রাহাতকে কেন? আমি তো কাউকে কিছু বলিনি ভুলের কথা। রোদ রাহাতের দিকে থেকে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে চেয়ে আস্তে করে বলল, আর তেমন কিছু না। রাহাত রোদের কথা শুনে জোরে হেসে দিল। ভাইয়া আমি সব জানি, আমাকে মিথ্যে বলে লাভ নেই। মা ভাবছে তার ছোট ছেলে যখন জানবে তার বড় ছেলে ফুলের জন্য দেওয়া না, তখন কি হবে একমাত্র আল্লাহই জানে। রোদ রাহাতের কথা শুনে হুট করেই দাঁড়িয়ে গিয়ে কিছুটা চিৎকার করে বলল, আমি মায়ের ভয়ে পিছিয়ে যাব? নেভার। ফুলের নামে যে অপবাদ দিয়েছে, তাতে মায়ের সাথে কথা বলতে আমার রুচিতে বাড়ছে। রোদ পুরো দুনিয়া ছেড়ে দেবে, তবু ফুলকে ছাড়বে না। বলেই হন হন করে রুম থেকে বের হয়ে গেল। রাহাত হাসছে আর বলছে, হুম হুম, ভাইয়া তাহলে স্বীকার করেই নিলে। তানহার বাচ্চা তো আমার কথা বিশ্বাসই করছিল না। বলেছিলাম না তোর জন্য একটা রাজপুত্র আসছে, এসে পড়েছে। রোদ ঠাস করে দরজা বন্ধ করে দিল। চোখ মুখ শক্ত করে ঘর জুড়ে পায়চারি করছে। হাত দিয়ে কপাল ঘষছে, কিছুতেই রাগ কমছে না। দু হাতে মুখ চেপে ধরে ঘষছে। ওর ইচ্ছে করছে সবকিছু শেষ করে দিতে, পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে, কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছে না ও। হাউ হাউ কুড ইউ ডু দিস মা? আর আমি আমি কি করলাম? কি করে এমন একটা কথা বিশ্বাস করলাম? আমার এখন নিজেকেই ঘৃণা হচ্ছে। ছি রোদ্দুর, হোয়াট হ্যাভ ইউ ডান? রোদ রাগে দেওয়ালে সর্বশক্তি দিয়ে ঘুষি মারল। তারপর ব্যথায় কুকড়ে উঠে মুখ চেপে ধরল। নিজেকে শান্ত করে বলল, মা, আমি এখন তোমাকে এসব নিয়ে একটাও কথা বলবো না। এত ঘৃণা করো না ফুলকে। এই ফুলই তোমার ছেলের বউ হবে, দেখে নিও। আর আমিও প্রায়শ্চিত্ত করব। রোদ নিজেকে পরিপাটি করে রুম থেকে বের হচ্ছে। রোদ সাদা টি শার্ট, কালো কোট, কালো জিন্স, কালো শু পরে রেডি হয়ে নিয়েছে। কালো ওয়াচ, টি শার্টে সানগ্লাস গোজা, সিল্কে চুলগুলো কপালের কাছে কিছুটা পড়ে আছে। রোদ রুম থেকে বের হয়েই কেমন যেন জুঁই ফুলের ঘ্রাণ পাচ্ছে, যা ওকে পাগল করে দিচ্ছে। রোদ এই ঘ্রাণের উৎস খোঁজাতেই সামনে ফুলকে দেখতে পায়। ফুলকে দেখেই ওর দৃষ্টি স্থির হয়ে যায়। ফুলের দিকের থেকে চোখ ফেরাতেই পারছে না। হে যেন নতুন ফুলকে দেখছে সে। ফুল ব্ল্যাক ড্রেস পরেছে, সিল্কি চুলগুলো চিকন রাবার ব্যান্ড দিয়ে উঁচু করে ছুটি করে রেখেছে। কানে ব্ল্যাক স্টোনের ইয়াররিং, ঠোঁটে লিপস কালার, হালকা লিপ রোজ। কাঁধে লেডিস ব্যাগ একদিকে ঝুলছে আর অন্য হাতে ফোন। পায়ে ব্ল্যাক শু আর শরীরে জুঁই ফুলের পারফিউম। রোদ যেন ওর সামনে তরতাজা একটা ফোঁটা কালো গোলাপকে দেখছে। ফুলকে বরাবরই কালো রঙের ড্রেসে সুন্দর লাগে, রোদের কাছেও অপূর্ব লাগছে। কিন্তু ওকে এই ড্রেসে ভার্সিটিতে যেতে দিতে ইচ্ছে করছে না তার। আমি রেডি। ফুলের কথায় রোদের ঘোর ভাঙল। তুই এটা কি পড়েছিস? কাকের মতো লাগছে। আমরা ভার্সিটি যাচ্ছি, কারো শোক পালন করতে নয়। কি বলছো? ভালো লাগছে না? কিন্তু সবাই তো বলে আমাকে কালো রঙে অনেক সুন্দর লাগে।
ভুল বলেছে, তুই তাড়াতাড়ি চেঞ্জ করে আয়। আমি একটু চিন্তিত হয়ে বললাম, কিন্তু চেঞ্জ করতে গেলে অনেক সময় লাগবে, চুল নষ্ট হবে, চুল আবার বাঁধতে হবে, ইয়াররিং চেঞ্জ করতে হবে, পারফিউম, আমি আর রেডি হতে পারবো না। ঠিক আছে, আজকের মতো, বাট নেক্সট টাইম কালো রঙের কিছু পরে বের হবি না। আচ্ছা। গাড়িতে আমি আর রোদ ভাইয়া পাশাপাশি বসে আছি। উনি চুপচাপ ড্রাইভ করছেন, আমি অনেক এক্সাইটেড নিউ ভার্সিটি কখন দেখব তা নিয়ে। আমার ভিতরের উচ্ছ্বাস বাইরে প্রকাশ পাচ্ছে। আমি রোদ ভাইয়ার দিকে তাকালাম। ভ্যাম্পায়ারকে আজ অনেক হ্যান্ডসাম লাগছে, যদিও সব সময় হ্যান্ডসাম লাগে, তবে আজ একটু বেশিই লাগছে। তবে মুখ কালো করে ড্রাইভ করছে, আর কোনো কথাও বলছে না। আমার কেমন খটকা লাগছে। ওনার কি মন খারাপ? রোদ ভাইয়া, তোমার কি মন খারাপ? রোদ গতকাল রাহাতের সাথে কথা বলার পর থেকেই মন খারাপ তার। কেমন অপরাধ বোধে ভুগছে। এমন একটা ফুলকে খুব ভুল বুঝেছে। তবে ফুলের মুখে রোদ নামটা শুনে এত কিছুর পরেও ভালো লাগছে তার। ফুল, তোকে অনেক কষ্ট দিয়েছি, তোর মনে আমার জন্য নেগেটিভিটি তৈরি হয়ে গেছে। সব কিছু সূত্রে নেব, নিজের পজিটিভ পজিশন তৈরি করেই তোকে মনের কথা জানাবো। রোদ ভাইয়া হালকা হেসে আমার দিকে চেয়ে বলল, না, কিন্তু আমার সন্দেহ কাটছে না, মনে হচ্ছে কিছু হয়েছে। আমি ওনার দিকে ভালোভাবে তাকালাম। মুখের দিকটা মলিন হয়ে আছে। ওনার হাতের দিকে চোখ গেল, হাতটা কেমন লাল হয়ে ফুলে আছে। আমি বিচলিত হয়ে বললাম, রোদ ভাইয়া, তোমার হাতে কি হয়েছে? এমন লাল হয়ে ফুলে আছে কেন? অজান্তেই আমার হাত তার হাতের উপর চলে গেল। ভাইয়ার হাতের উপর হাত দিতেই উনি ব্যথায় আহ করে উঠলেন। আমি হাত সরিয়ে নিলাম। না, কিছু না, ওই একটু লেগেছে। এমন করে কিভাবে লাগলো? ভাইয়া আমার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মৃদু হেসে বলল, তুই এত ভাবছিস কেন, এমনি লেগেছে। আমি চোখ ছোট ছোট করে নাক ফুলিয়ে বললাম, সত্যি করে বলো তো কি হয়েছে? তোমার মুখটা শুকনো লাগছে, হাসছো কেমন মলিন ভাবে। তোমার হাসি তো এমন নয়। আমার হাসি কেমন? এখন আমি কি বলবো? ওনার হাসি কেমন? হাসি তো হাসি, কেমন আবার হবে? তবুও বললাম, কেমন মুগ্ধতা ছড়ানো, খুব সুন্দর। এখন বলো কি হয়েছে? নিজেকে শাস্তি দিয়েছি। শাস্তি? কেন? একজনকে বিনা অপরাধে অনেক কষ্ট দিয়েছি, তাই নিজেকে শাস্তি দিয়েছি। তাতে কি হয়েছে? অপরাধবোধ কমেছে? তার চেয়ে যার সাথে খারাপ বিহেভ করেছো তাকে সরি বলো, অপরাধবোধ কমে যাবে, শান্তি পাবে। সে কি আমাকে ক্ষমা করবে? কেন করবে না? অবশ্যই করবে। ভালো মনে ক্ষমা চাইলে কেউ আবার ক্ষমা না করে? করবে। রোদ ভাইয়া গাড়ি থামিয়ে দিল, তারপর আমার দিকে কিছুক্ষণ চেয়ে বলল, ফুল, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি রে, অনেক খারাপ ব্যবহার করেছি তোর সাথে, প্লিজ ক্ষমা করে দে। আমি অবাক হয়ে রোদ ভাইয়াকে দেখছি, আর দেখে অবাক হচ্ছি। আমাকে সরি বলছে? মানে আমাকে বলছো? হ্যাঁ, আমি তোকেই বলছি, প্লিজ ক্ষমা করে দে। এতদিন অনেক কষ্ট দিয়েছি তোকে, অনেক কষ্ট পেয়েছিস তাই না রে? হুম, আমার এসব মনে থাকে না, এসবে আমি অভ্যস্ত। তুই কি আমাকে ক্ষমা করলি না? আমি একটু হেসে বললাম, আমি তোমার উপর রাগ করিনি, আর তাছাড়া তোমার জন্য আমার স্বপ্ন পূরণ হচ্ছে, আমি তোমার কাছে কৃতজ্ঞ। সব ভুলে যাও, তোমার উপর আমার কোনো রাগ নেই। রোদ ভাইয়া মুচকি হেসে বলল, এবার আসলেই শান্তি লাগছে। এবার বল, এখন আমার হাসি কেমন লাগছে? পারফেক্ট। বলেই আমি আলতো হাসলাম। আসলেই হাসিটা এখন পারফেক্ট লাগছে। ভাইয়া গাড়ি চালাতে শুরু করলো। ভার্সিটিটা অনেক বড় আর সুন্দর, আমার খুব ভালো লাগছে। ভাইয়ার সাথে সাথে হাঁটছি। একজন ছেলে এলো ভাইয়ার কাছে, তিনি সম্ভবত সেই বন্ধু।
আমাদের একটা রুমে নিয়ে গেল ভর্তি করার জন্য। ভাইয়া নিজেই সব ফর্মালিটি পূরণ করছে, আমি শুধু তার পাশে বসে আছি। ভর্তি কমপ্লিট, সামনের সপ্তাহ থেকে ক্লাস। উফ, কি যে মজা লাগছে। ফুলকলি, চল, তোর ক্লাসরুম দেখে আছি। পাশ থেকে ভাইয়ার বন্ধু সাব্বির বলল, ফুলকলি? ফুলকলি আবার কে? ফোরামে তো অন্য নাম দেখলাম। আমি ওনার কথা শুনে লজ্জা পেয়ে গেলাম। ভাইয়াও বোকা বনে গেল। আরে, এমনি মজা করে ফুলকলি ডাকি, তুই আবার এই নামে ডাকিস না, এটা আমার জন্য স্পেশাল। বলে কি, আমার এই নামও নাকি স্পেশাল ভাইয়ার কাছে? অদ্ভুত মানুষ। ক্লাসরুমটা অনেক বড় আর সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। হয়তো ক্লাস শুরু হয়নি তাই। ভাইয়া এক একে লাইব্রেরি, গার্লস কমন রুম, ক্যান্টিন, আশেপাশে প্রয়োজনীয় সব কিছু দেখিয়ে দিলেন, যাতে পরবর্তীতে এসে আমার কিছুতে খুঁজতে না হয় কিংবা সমস্যা না হয়। এই, ক্ষুধা পেয়েছে তোর? কিছু খাবি? না, তবুও তিনি ফুচকার সামনে গিয়ে ফ্রেন্ডকে জিজ্ঞেস করলেন, ওই সাব্বির, ফুচকা খাবি? মেয়েদের খাবার আমি খাই না, তুই খা। রোদ ভাইয়া বললেন, খাবার তো খাবারই, ছেলেদের আর মেয়েদের কি, গিয়ে মুড়ি খা। বলেই ফুচকাওয়ালাকে বলল, বাবা, 2 প্লেট ফুচকা দিন, ঝাল করে। ঝাল? আমি তো আবার ঝাল খেতে পারি না, কিন্তু কিছু বলতেও পারছি না। যদি বলি আমি ঝাল খাই না, তাহলে যদি রোদ ভাইয়া বলে ঝালও খেতে পারিস না। ভাইয়া একটা চেয়ার টেনে টিস্যু দিয়ে মুছে বলল, ফুল, নে বস। আমি কিছু না বলে চুপ করে বসে পড়লাম। কিছুক্ষণ পর ভাইয়া আমাকে ফুচকার প্লেট দিল, তারপর নিজেরটা নিল। তার পাশে সাব্বির ভাইয়া বসে বসে ফোন টিপছে। ভাইয়া খেয়েই চলেছে। একটা ছেলে যে এভাবে ফুচকা খেতে পারে জানা ছিল না। আমি একটা মুখে দিয়েছি তো তার 4টে শেষ। আমি অবাক হয়ে তাকে দেখছি। ওই, খাবি না আমাকে দেখবি? আমি ভ্রুকুচকে বললাম, আমি আপনাকে দেখছি না, আপনার ফুচকা খাওয়া দেখছি। কিভাবে খাচ্ছেন? তোর মতো ঢং করে খাচ্ছি না, আমার ফুচকা অনেক পছন্দ, আর তাছাড়া কতদিন পর খাচ্ছি। বলেই আরেকটা মুখে পড়ল। আমি আর চোখে চেয়ে দেখি সাব্বির ভাইয়া হাসছে। আমি আবার আরেকটা মুখে দিলাম, তাতেই আমার দম বন্ধ হয়ে গেল। ঝালে কান ধরে গেছে। আমি ধাপ করে প্লেট রেখে বললাম, ঝাল। ভাইয়া আমার দিকে চেয়ে বলল, কি হয়েছে? ঝাল, পানি। আমার চোখে পানি চলে এসেছে, কান জ্বলছে। ভাইয়া নিজের প্লেট রেখে দৌড়ে পানি নিয়ে এলো। আমি হাঁ করে মুখের ভাপ বের করছি আর হাত দিয়ে মুখের সামনে বাতাস করছি। ভাইয়া হন্ততন্ত হয়ে আমার জন্য পানি নিয়ে এসে বলল, নে, পানি খা। আমি বোতল নিয়ে ঢকঢক করে পানি খেলাম, তবুও যেন কমছে না। ভাইয়া তার বন্ধুকে বলল, সাব্বির, একটা আইসক্রিম নিয়ে আয় প্লিজ, তাড়াতাড়ি। সাব্বির ভাইয়া আইসক্রিম আনতে চলে গেল। রোদ ভাইয়া বলল, ফুল, অনেক ঝাল লাগছে, আর একটু পানি খা। সাব্বির এক্ষুনি আইসক্রিম নিয়ে আসছে, একটু ওয়েট কর। আমি ভাইয়ার দিকে চেয়ে অবাক হয়ে গেলাম। তাকে দেখে মনে হচ্ছে আমার না, তারই ঝাল লেগেছে। সাব্বির ভাইয়া আইসক্রিম আনতেই ভাইয়া তাড়াতাড়ি করে প্যাকেট ছিঁড়ে আমার মুখের সামনে আইসক্রিম ধরলো। আমার জান ফিরে এলো। আমি আইসক্রিম খাচ্ছি, ভাইয়া আমার দিকে চেয়ে আছে। আমাকে শান্তভাবে খেতে দেখে বুঝতে পারলো আমি ঠিক আছি। আমি আর চোখে সাব্বির ভাইয়ার দিকে চেয়ে দেখি সে মিটমিট করে হাসছে। আশ্চর্য, এভাবে হাসার কি হলো? আমার প্রতি রোদ ভাইয়ার কেয়ারিং দেখে অনেক ভালো লাগছে। সেই ছোট্টবেলায় যেমন কেয়ার করতো ঠিক তেমন। কলেজের একদিনের কথা মনে পড়ে গেল। আমি বান্ধবীদের সঙ্গে ফুচকা খাচ্ছি, রাহাত আমার পাশে দাঁড়িয়েছিল আর বিরক্ত হচ্ছিল। আমি ওকে জোর করে দাঁড় করিয়ে রেখেছিলাম। হঠাৎ এমন ঝাল লাগে, ঝাল ঝাল বলছিলাম, আর ফাজিল রাহাত আমার মুখে আর একটা ফুচকা ঢুকিয়ে দেয়। তারপর বলে, আর একটু ঝাল খা।
সে কথা মনে পড়তেই ঠোঁটের কোণে হাসি ফুটল। সেটা রোদ ভাইয়ার চোখ এড়ায়নি। ওই, হাসছিস কেন? আমি বললাম, কলেজের কথা মনে পড়ে গেল। আর একবার এমন হয়েছিল, রাহাত আমার মুখে আর একটা ফুচকা ঢুকিয়ে দিয়ে বলেছিল, আরও খা ঝাল। ভালোই করেছে। তোর আর ফুচকা খেতে হবে না, রাখ। আচ্ছা, তুই ঝাল খেতে পারিস না? আমি মাথা নাড়িয়ে না বললাম। ভাইয়া বলল, হায় রে গাধি। আমি ভ্রু কুঁচকে তাকালাম। ফ্রেন্ডের সামনে আমাকে অপমান করছে। উনি আমার ভ্রু কুঁচকানোর কারণ বুঝে কানের কাছে এসে আস্ত করে বলল, তোর সামনে তো অর্ডার করলাম, কিছু বলিস নি কেন? ইচ্ছে করছে কানের নিচে দিয়ে একটা। যেটা পছন্দ নয় সেটা বলতে হয়, চুপ করে থাকতে হয় না। ভাইয়াও আর খেলো না। তুমি আর খাবে না? না, ইচ্ছে নেই, চল ওঠা যাক। আমরা সাব্বির ভাইয়াকে বিদায় দিয়ে গাড়িতে উঠলাম। ভাইয়া ড্রাইভ করছে, তবে বাড়ির দিকে নয়। আমরা কোথায় যাচ্ছি? আমার একটু কাজ আছে। গাড়ি শপিং মলের সামনে থামলো। আমরা ভিতরে গেলাম, গার্লস স্টলে। ভাইয়া আমাকে কতগুলো ড্রেস দেখিয়ে বলল, দেখ কোনটা পছন্দ হয়। মানে? মানে তোর জন্য শপিং করতে এসেছি। আমার শপিং করার প্রয়োজন নেই। আরে ওয়েট ওয়েট। তারপর পকেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে আমাকে দেখিয়ে বলল, এটার কাকা দিয়েছে আর বলেছে আসার সময় জন্য তোর শপিংয়ে নিয়ে যায়, তাই এসেছি। ভাবিস না আমার টাকা খরচ করছি, তোর বাবার টাকায়। আমি এখন বুঝতে পারলাম ভাইয়া ভেবেছে তার দেওয়া কিছু নেব না, তাই ক্রেডিট কার্ড দেখালো। আমি আমার পছন্দ মতো কয়েকটা ড্রেস নিয়েছি। হঠাৎ চোখ পড়লো কালো রঙের একটা ড্রেসের উপর। আমি ড্রেসটা হাত দিয়ে ধরে দেখছি। ভাইয়া পিছন থেকে বলল, নিয়ে নে, ড্রেসটা অনেক সুন্দর। আমি চট করে বললাম, না আমি নেব না। কেন নিবি না? দেখে তো মনে হচ্ছে ড্রেসটা তোর পছন্দ হয়েছে। আমি অভিমানী মুখে বললাম, তুমি আমাকে সকালে কি বলেছো ভুলে গেলে? কালো রঙে আমাকে কাকের মতো লাগে, তাই আমি নেব না। ভাইয়া হঠাৎ থমথমে মুখে বললেন, হ্যাঁ মানে ঠিক আছে, নিয়ে নে। না আমি নেব না। ভাইয়া আমাকে লোভ দেখাচ্ছে নেওয়ার জন্য। দেখ ড্রেসটা কত সুন্দর, কি সুন্দর ডিজাইন। এমন ড্রেস আর পাবি না, নিয়ে নে, নয়তো পরে পস্তাবি। দেখবি পরে সারা রাত ঘুমাবে না। আমি নেব না, তোমার ভালো লাগলে তুমি নাও। আমি নিয়ে কি করব? আমি কি পরবো নাকি? আমি কি মেয়ে নাকি? আমি ঠেস মেরে বললাম, তাতে কি হয়েছে? কয়দিন পর বিয়ে করবে, তখন বউকে পড়াবে, আর নয়তো তোমার একতরফাকে গিফট করবে। রোদ ভাইয়া আমার কথা শুনে হাসছে, তারপর বলল, ভালো বলেছিস, আমি নিয়ে যাই। উনি নিজেই ওই ড্রেসের বিল মিটিয়ে নিয়ে নিলেন। দুঃখে আমার কান্না চলে আসছে। আমার পছন্দের ড্রেস সে তার বউয়ের জন্য নিয়ে নিল। সারা রাস্তা গাল ফুলিয়ে বসেছিলাম, একটা কথাও বলিনি। কেন বলবো? আমি নিইনি, সে কেন নেবে? রোদ ফুলকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। হায় রে গাধি, তুই কবে বুঝবি তুই আমার একতরফা ভালোবাসা? আর ড্রেসটা তো তোর জন্য নিয়েছি। এত অভিমানী তুই, সেই ছোট্ট অভিমানীটা রয়ে গেলি। তোকে কালো বলে পরি লাগে। কেউ যদি আমার অগোচরে আমার পরীকে নিয়ে যায়, একবার আমি বিয়ে করে দিন রাত তোকে কালো পরাবো। কালো পড়তে পড়তে বিরক্ত হয়ে যাবি, দেখিস। আমি নিজের রুমে যাচ্ছি শপিং ব্যাগ নিয়ে। রোদ ভাইয়ার সাথে আর কথা বলিনি। ভাইয়া তখনই ডাক দিল। ফুল। আমি দাঁড়িয়ে গেলাম। আমার সামনে সে হালকা হেসে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এটা আমি তোর জন্য এনেছি। ভার্সিটিতে ভর্তি হয়েছিস, সে উপলক্ষে আমার পক্ষ থেকে তোর জন্য গিফট। প্লিজ নে, রাগ করিস না প্লিজ। প্লিজ কথাটা একটু করুণভাবেই বলল। আমি কিছুতেই নিতাম না, কিন্তু শেষে করুণভাবে প্লিজ বলে আমার মন গলিয়ে দিয়েছে, তাই না করতে পারলাম না। ব্যাগ নিয়ে মুচকি এসে বললাম, ধন্যবাদ। তারপর
ভাইয়াকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে বললাম, আপনার জন্য। উনি হাসি মুখে নিয়ে ব্যাগটা খোলে। কালো রঙের পাঞ্জাবি দেখে আবারও মুচকি হাসি দিল। তারপর আমাকে জিজ্ঞেস করলো, হঠাৎ? কেন দিয়েছি নিজেও জানি না, তবে দেখেই পছন্দ হয়ে গেল। কিনতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু কাকে দেব? তখনই রোদ ভাইয়ার কথা মাথায় আসে। আমি ভাইয়ার দিকে একবার চেয়ে কল্পনা করে নিয়েছিলাম তাকে পরলে কেমন লাগবে। কল্পনাতে বলেছিল এই পাঞ্জাবিতে তাকে দারুণ লাগবে, তাই নিয়ে নিলাম। এমনি আপনি এত কিছু করলেন আমার জন্য। আচ্ছা, ঋণ শোধ করেছিস? ঋণ? কী যে বলো ভাইয়া তুমি, এভাবে কারো ঋণ শোধ করা যায়? আমি তো এমনি দিলাম, জাস্ট এমনি। ভাইয়া আর কিছু বলেনি, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল পাঞ্জাবি দেওয়ায় অনেক খুশি হয়েছে। আমি রুমে গিয়ে ব্যাগগুলো রেখে বিছানায় গায়ে এনে দিলাম। সারাদিনের কথা ভাবছি, রোদ ভাইয়ার সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছি। সময়গুলো অনেক ভালো ছিল, অনেক সুন্দর। আমি অন্যরকম রোদ ভাইয়াকে আবিষ্কার করেছি, একদম অন্যরকম। রোদ রুমে গিয়ে চেঞ্জ না করেই ফুলের দেওয়া পাঞ্জাবিটা আয়নার সামনে গিয়ে নিজের শরীরে জড়িয়ে বারবার দেখছে আর মুচকি মুচকি হাসছে। ওর ভাব দেখে মনে হচ্ছে না এটা সামান্য একটা পাঞ্জাবি, মনে হচ্ছে এটা কোটি টাকার সম্পদের দলিল। এটা আমার কাছে শুধু একটা পাঞ্জাবি নয়, আমার ভালোবাসার মানুষের দেওয়া প্রথম উপহার। এই পাঞ্জাবিটা আমার কাছে খুব স্পেশাল, খুব। রোদ পাঞ্জাবিটা যত্ন করে আলমারিতে তুলে রাখলো। আলমারি বন্ধ করতেই দরজায় নক পড়ল। কে? আমি? আমি শব্দটা শুনতেই রোদের মুখের হাসি মিলিয়ে গেল, কারণ আমিটা আর কেউ নয়, রোদের মা। রোদ মুখ ভার করে দরজা খুলে বলল, কি হয়েছে? রোদের মা বলল, তোর মুখ এত শুকনো লাগছে কেন? কি হয়েছে? বলেই রোদের দিকে হাত বাড়ায়। রোদ সরে গিয়ে বলে, কিছু হয়নি, কেন ডাকছো তাই বলো। রোদের মা ছেলের এমন আচরণে অবাক হয়, তবে সেটা বুঝতে না দিয়ে বলল, ফ্রেশ হয়ে খেতে আয়। হাসছি। বলেই রোদ চেঞ্জ করতে ওয়াশরুমে চলে যায়। রোদের মা ছেলের আচরণে কিছুটা কষ্ট পায়, মুখ ভার করে নিচে চলে যায়। পরক্ষণেই ভাবে জার্নি করে এসেছে, হয়তো মেজাজটা খারাপ, তাই এমন উসখুস করছিল। রোদ কল ছেড়ে মুখে পানি দিয়ে আয়নার সামনে নিজেকে দেখে বলছে, মা তোমাকে দেখলেই তোমার বলা নোংরা কথাগুলো মনে পড়ে, কিন্তু তোমাকে এই বিষয়ে কিচ্ছু বলতে পারছি না। কেননা এইসব বলে আমার ফুলের উপরের প্রভাব পড়বে, যেটা আমি মেনে নিতে পারবো না। ফুল নতুন জীবনে পা দিয়েছে, অনেক খুশি। ফুলের মুখের এক চিলতে রোদ্দুর বাঁকা হাসির জন্য আমি সব কিছু করতে পারি। ফুলকে ফুলের মতো সুন্দর একটা জীবন আমি দেব, ইনশাল্লাহ। রোদ ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে ফুল, রাহাত সবাই লাঞ্চ করছে আর কি যেন বলছে। নিশ্চয়ই নতুন ভার্সিটি নিয়ে কিছু বলছে। আর দাদি খাচ্ছে আর ওদের ওপর বিরক্ত হচ্ছে। যেহেতু দুপুরবেলা ফুলের বাবাই কাকাই তাদের কাজের জায়গায় আর তুহিন স্কুলে। রোদ চেয়ার টেনে বসে পড়ল। রোদের মা রোদকে খাবার বেড়ে দিল। এ বাড়িতে রান্না আর খাবার সার্ভ করার কাজটা বাড়ির বউরাই করে। দুজন পার্মানেন্ট সার্ভেন্ট আছে যারা বাড়ির কাজে, রান্নার কাজে সাহায্য করে, আর বাকি দুজন একবেলা এসে ধোয়া মোছার কাজ করে চলে যায়। রোদ চুপচাপ খেয়ে চলেছে, মুড তখনও অফ। রোদের মায়ের, রাহাতের আর ফুলের এত কথা সহ্য হচ্ছে না, তাই তিনি ধমক দিয়ে ওঠেন, খাবার সময় এত কথা কিসের তোদের? সব সময় এত কথা বলিস, তবুও তোদের কথা পুরোয় না। আর তা না, দুদিন পর শ্বশুর বাড়ি যাবি, তখন কি খেতে বসে গল্প জোরে দিবি? এ বাড়ির সম্মান তো রাখবি না দেখছি। পরে বলবে আমরা কি শিখিয়েছি। এবার ফুলের মা ফুলকে ধমক দিল, ফুল, চুপ করে খেয়ে উঠে যা, আর একটা কথা বলতে যেন না শুনি। দুতরফা ধমক খেয়ে বেচারি ফুল মুখ ভার করে ফেলে। রাহাত কিছু বলতে চেয়েও বলতে পারে না। কি বলবে সে?
রোদ একবার ফুলের দিকে তাকালো। ওর কালো মুখ সহ্য হলো না। রোদ শব্দ করে খাবার রেখে খাবার টেবিল থেকে উঠে যায়। সবাই হাঁ করে ওর দিকে চেয়ে আছে। কেন এমন করলো কেউ বুঝতে পারছে না, তবে রাহাত ঠিকই বুঝেছে। রোদের মা পিছন থেকে অনেকবার ডেকেছে, কিন্তু রোদ থামেনি। রোদের দাদি বলল, কি হলো ছেলেটার, এভাবে চলে গেল কেন? রোদের মা বলল, জানি না, মা সকাল থেকে চুপচাপ, আর বাসায় ফেরার পর থেকেই কেমন যেন করছে, রেগে রেগে কথা বলছে, আর এখন খাবার রেখে চলে গেল। কি ব্যাপার? সকালে তো মন খারাপের যে রিজন ছিল সেটা আমি জানি, আর ভাইয়ার মুড পরে অনেক ভালো হয়ে গিয়েছিল। আসার পরে তো ভালোই ছিল, তাহলে হঠাৎ কি হলো? আমি চুপি চুপি রাহাতকে বললাম, কি হলো ব্যাপারটা? রাহাত জেনেও না জানার ভান করে বলল, আমি জানি না, গিয়ে জিজ্ঞেস কর। না বাবা, আমার এখন বাঘের মুখোমুখি হওয়ার ইচ্ছে নেই। ডিনার শেষে রাতের বেলায় শুয়ে শুয়ে গান শুনছি, তখনই দরজায় নক পড়ল। কানে হেডফোন থাকায় শুনতে পাইনি। অনেকবার নক পড়ায় শুনতে পেয়ে দরজা খুলে দেখি রোদ ভাইয়া মলিন মুখে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই তিনি রুমে ঢুকে বেডে গিয়ে বসে পড়ল। আমি কি করব বুঝতে পারছি না, ওভাবে ওখানেই দাঁড়িয়ে আছি। রোদ ভাইয়া বিছানায় গা এলিয়ে দিল, তারপর বলল, ফুল, আমার মনটা না অনেক খারাপ, একটা গান শোনাবি? ভাইয়ার কথায় কেমন একটা আকুলতা খুঁজে পেলাম। বোঝাই যাচ্ছে মন প্রচণ্ড খারাপ। আমি দরজা লক করে ভাইয়ার পাশে এসে দাঁড়ালাম। আমার অস্বস্তির চেয়ে ভয় বেশি লাগছে। এত রাতে কেউ যদি দেখে তবে উল্টোপাল্টা কিছু বুঝবে। আমার ভাইয়ার পাশে বসতেই কেমন অস্বস্তি লাগছে, তাই বললাম, ভাইয়া বারান্দায় চলো। ভাইয়া উঠে বারান্দায় দোলনায় বসে চোখ বন্ধ করে রাখলো। আমি পিছনে পিছনে গেলাম, রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ যাওয়ার পর ভাইয়া চোখ বন্ধ করা অবস্থাতেই বললেন, তুই কি গাইবি না আমি চলে যাব? আমি কি করে বলি যে আমার মাথায় কোনো আপাতত গান আসছে না। তারপর হঠাৎ মনে হলো, কিছুক্ষণ আগেই তো গান শুনছিলাম, যেটা শুনেছিলাম সেটাই গাই একটু। আমি রেলিং ধরে আকাশের দিকে মুখ করে গান ধরলাম। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়সড়। গান শেষ হওয়ার সাথে সাথেই রোদ ভাইয়া উঠে দাঁড়ালো। কোনো দিকে না চেয়ে গুড নাইট বলেই হাঁটা ধরল। আমি তার আচরণে অবাক হলাম। কিছু না বলেই চলে গেল। মুড ভালো হয়েছে কি না, কেন মুড খারাপ কিছুই জানতে পারলাম না। ভাইয়া যাওয়ার পরই দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। রোদ বিছানায় শুয়ে আছে, কেমন যেন অস্থির লাগছে তার। ফুলকলি, ভাগ্যে চলে এসেছিলাম, আর কিছুক্ষণ থাকলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতাম না। কি করতাম নিজেও জানি না, হয়তো সব কিছু বলে ফেলতাম, তোর হাত ছুঁতে চাইতাম, কিন্তু সে সময় এখনো আসেনি। সারা রাত রোদের ঘুম হয়নি, কেমন অস্থিরতায় ভুগেছে। ভোরের দিকে একটু ঘুমিয়েছে, 8টা বাজতেই ঘুম ভেঙে গেল। কাল রাত, সারা রাত কুয়াশার মেঘ। কাল রাত, সারা রাত তুমি ছিলে, শুধু হৃদয়ের উষ্ণতা, বেদনার নীল। কাল রাত, সারা রাত নিঃসঙ্গতা। পরের দিন বিকেলে ছাদে জামা কাপড় আনতে গিয়েছি। ছাদে রাহাত আর রোদ বসে বসে কথা বলছে। ছাদে অনেক বাতাস বইছে। আমার চুল বারবার এলোমেলো হয়ে যাচ্ছে, তাই খোঁপা করলাম। ওই শাকচুনি, পেতনি, এদিকে আয়। রাহাত আমাকে ডাকলো। এই ছেলে আমাকে কখনোই ভালো নামে রাখতে পারে না।
আমি তাড়াতাড়ি করে জামা কাপড় রেখে ওর কাছে গিয়ে বললাম, আমাকে কোন দিক দিয়ে তোর পেতনি মনে হয়? আহারে, আইছে সুন্দরী। আমি ওর পাশে বসে পড়লাম। নিজেকে দেখ আর আমাকে দেখ। নিজেকে দেখার কি আছে? আমার মতো এত ফর্সা ছেলে এই জীবনে দেখেছিস? হুম, তুই তো সাদা বিলাই। হুম, আর তুই তো হলি কালি পেতনি। আমি কালি? ওর হাত টেনে নিজের হাতের সাথে মিলিয়ে বললাম, দেখ কে ফর্সা বেশি, ভালো করে দেখ। আমি তোর চেয়ে বেশি ফর্সা। তাহলে তো তুইও বিলাই, সাদা বিলাই।